বিসমিল্লাহ। তাহলে দেখো আমরা শুরু করে দিচ্ছি। ওকে, প্রথমে আসো কেমিস্ট্রি। আমরা কেমিস্ট্রিতে যেসব রাসায়নিক দ্রব্য আছে এই রাসায়নিক দ্রব্যকে পরিমাপ করে থাকি ব্যালেন্সের সাহায্যে বা দাঁড়িপাল্লার সাহায্যে। আমাদের প্রথম যে লাইনটা হবে সে প্রথম লাইনটা কি? আমাদের প্রথম লাইনটা হবে রাসায়নিক দ্রব্যকে আমরা পরিমাপ করে থাকি। রাসায়নিক দ্রব্য, এই রাসায়নিক দ্রব্যটা আমরা কি করে থাকি বলো তো? এই রাসায়নিক দ্রব্য আমরা পরিমাপ করে থাকি, অথবা পরিমাপ বলতে কি বুঝাচ্ছেন? পরিমাপ বলতে ওজন বুঝাচ্ছি। ওজন করে থাকি, ওজন করে থাকি কিসের সাহায্যে? ওজন করে থাকি ব্যালেন্সের সাহায্যে। সো আমরা ব্যালেন্সকে কি বলতে পারি? দাঁড়িপাল্লা বলতে পারি। সো আমরা দাঁড়িপাল্লা বা ব্যালেন্সের সাহায্যে, দাঁড়িপাল্লা বা ব্যালেন্সের সাহায্যে, দাঁড়িপাল্লার সাহায্যে অথবা ব্যালেন্সের সাহায্যে রাসায়নিক দ্রব্য পরিমাপ করে থাকি। ওকে, তারপর দাঁড়িপাল্লা কয় ধরনের? সো দাঁড়িপাল্লাই বললাম আমি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, অথবা এটাকে আমরাও কি বলতে পারি? ব্যালেন্স বলতে পারি, যেটা দিয়ে ওজন পরিমাপ করা হয়। এই দাঁড়িপাল্লা বা ব্যালেন্স কয় প্রকার? এই দাঁড়িপাল্লা বা ব্যালেন্স হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে হাতে কলমে করা হয়, আর একটা হচ্ছে যন্ত্র দিয়ে করা হয়। তাহলে কয়ভাবে আমরা ব্যালেন্সটা তৈরি করি বা ব্যালেন্স করে থাকি, পরিমাপ করে থাকি? দুইভাবে, একটা হাতে কলমে, একটা যন্ত্র দিয়ে। হাতে কলমে যেটা করা হয় সেটাকে আমরা বলি ম্যানুয়াল। হাতে কলমে শব্দের অর্থ হচ্ছে ম্যানুয়াল। এই ম্যানুয়াল শব্দটা এসেছে দুটো শব্দ থেকে, একটা হচ্ছে ম্যান আর একটা হচ্ছে ওয়েল। ম্যান মানে মানুষ, মানুষ তার হাতে কলমে যা করে তাকে বলা হয় ম্যানুয়াল। ম্যানুয়াল শব্দটা এসেছে ম্যান থেকে, ম্যান মানে মানুষ, মানুষ থেকে এসেছে। সো মানুষ হাতে কলমে যেটা করবে সেটা ম্যানুয়াল। সো আমরা ম্যানুয়ালভাবে দাঁড়িপাল্লা তৈরি করতে পারি, ম্যানুয়ালভাবে পরিমাপ করতে পারি, ম্যানুয়ালভাবে আমরা ব্যালেন্স করতে পারি। আরেকটা হচ্ছে যন্ত্র। যন্ত্র কাজ করে 0 এবং 1 এর ভিত্তিতে। ডিজিটাল যন্ত্র বলি এটাকে। ডিজিটাল যন্ত্র কাজ করে 0 এবং 1 এর ভিত্তিতে। তো এই যে 0 এবং 1টা হচ্ছে বাইনারি ডিজিট। 0 এবং 1 হচ্ছে অঙ্ক বা ডিজিট, তাই এই যন্ত্রকে বলা হয় ডিজিটাল ব্যালেন্স। আমার ব্যালেন্স দুই ধরনের, একটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স আর একটা হচ্ছে ম্যানুয়াল ব্যালেন্স। আমার ব্যালেন্স কয় ধরনের? ব্যালেন্স দুই ধরনের, একটা ডিজিটাল ব্যালেন্স আর একটা ম্যানুয়াল ব্যালেন্স। কেন ম্যানুয়াল ব্যালেন্স? কারণ মানুষ হাতে কলমে এই ব্যালেন্সের কাজটা করে থাকে, পরিমাপের কাজটা করে থাকে। আর কেন ডিজিটাল ব্যালেন্স? কারণ মানুষ ডিজিটের সাহায্যে, 0 এবং 1 এর সাহায্যে, ডিজিটের সাহায্যে এই কাজটা করে থাকে। কাজেই এটা। ওকে, কি ভিডিও কি ব্লাড দেখা যাচ্ছে? আমার তো ঠিক আছে মনে হচ্ছে। ভিডিও কি ব্লাড দেখা যাচ্ছে? একটু দেখো তো। না, ঠিক আছে, তো সব কিছুটা ঠিক আছে। আচ্ছা, তোমাদের কমেন্ট একটু পড়ে দেখি। একটু আমাকে জানাও তো যে ব্লার কিনা, নাকি ব্লাড ছিল ঠিক হয়ে গেছে। ওকে, ঠিক আছে। কি একটু করে জানাও তো কখনো কি ব্লার হয়েছিল কিনা। ও ব্লার, আল্লাহ, আমার এখানে তো ঠিক আছে সব। ক্লিয়ার। নো ভাইয়া, ক্রিস্টাল ক্লিয়ার। কারো ব্লার কারো ক্লিয়ার, আমি তো এক বিপদে। কারো ক্লিয়ার কারো ব্লার, আমি তো এক বিপদে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমরা আবার এতটা টেনশনও নিও না। তোমাদের কিন্তু ফার্স্ট চ্যাপ্টারের ক্লাসগুলো অন্তত কয়েকদিন থাকবে। হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টারের এখনও লেকচার 1 আছে, লেকচার 2 আছে। 1-2 করে নিবা, জমায় রাখা যাবে না। ক্লাসের সাথে সাথে ক্লাস করে ফেলতে হবে। যদি যেটা করতে পারো না, লাইভ শেষ হওয়ার সাথে সাথে টেনে করে ফেলতে হবে। লাইভ ক্লাস মানে ক্লাস। সময়, নদীর স্রোত এবং ক্লাস কার জন্য অপেক্ষা করে না। টাইম, টাইট অ্যান্ড ক্লাস ওয়েটস ফর নান, মনে রাখতে হবে। এটা নানের জন্য অপেক্ষা করে না, মনে রাখবা। সো এগুলো কারোর জন্য অপেক্ষা করবে না। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে চলে আসো। আমরা যেটা বলছিলাম, দাঁড়িপাল্লা দুই ধরনের, একটা ম্যানুয়াল দাঁড়িপাল্লা, একটা ডিজিটাল দাঁড়িপাল্লা। আবার এই ম্যানুয়াল দাঁড়িপাল্লাকে আমরা দুই ভাগে ভাগ করে নিব। একটা হচ্ছে পলভঙ্গি। এই পলভঙ্গি বিজ্ঞানী হতে পারে, আমি জানি না উনি বিজ্ঞানী ছিলেন কিনা, নাকি কুদ্দুস মার্কা ছিলেন। তো এই পলভঙ্গি একটা ব্যালেন্স তৈরি করেছিলেন, এটাকে পলভঙ্গি ব্যালেন্স বলা হয়। হাতে কলমে রাসায়নিক দ্রব্য পরিমাপ করার জন্য পলভঙ্গি একটা ব্যালেন্স তৈরি করেছিলেন, পলভঙ্গি ব্যালেন্স। আর হচ্ছে আরেকজন বিজ্ঞানী, আমি জানি না তিনি বিজ্ঞানী ছিলেন কিনা, নাম হচ্ছে সার্টোরিয়াস। এই সার্টোরিয়াস আরেকটা ব্যালেন্স তৈরি করেছিলেন।
তাই ওনার নাম অনুসারে এটাকে সার্টোরিয়াস ব্যালেন্স বলা হয়। তার মানে আমরা হাতে কলমে যে দাড়িপাল্লাগুলো তৈরি করি ওইখানে দুই ধরনের দাড়িপাল্লা আমরা ব্যবহার করে থাকি, একটা পলভঙ্গি আর একটা সার্টোরিয়াস। তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে পলভঙ্গি কী ধরনের ব্যালেন্স, তখন তোমাকে উত্তর দিতে হবে পলভঙ্গি ম্যানুয়াল ব্যালেন্স। তোমাকে প্রশ্ন করবে পলভঙ্গি কী ধরনের ব্যালেন্স, উত্তর দিতে হবে ম্যানুয়াল ব্যালেন্স। তোমাকে প্রশ্ন করবে সার্টোরিয়াস কী ধরনের ব্যালেন্স, সার্টোরিয়াস, তোমাকে উত্তর দিতে হবে ম্যানুয়াল ব্যালেন্স। ওকে, আমাকে আরেকবার বলে ফেলো পলভঙ্গি এবং সার্টোরিয়াস কী ধরনের ব্যালেন্স? পলভঙ্গি এবং সার্টোরিয়াস হচ্ছে ম্যানুয়াল ব্যালেন্স। ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়া। সো আমরা তোমাদেরকে লেখার সময় দিচ্ছি, লিখে নাও, আমি মুছে ফেলবো, তাহলে লিখে নাও খুব দ্রুত, এটা লিখে নাও খুব দ্রুত লিখে নাও। ওকে, ঠিক আছে। তাহলে ভাইয়া আসো, আমাদের মোটামুটি এটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো। তাও একবার মোছার আগে বলে দিচ্ছি, লিখে নাও দ্রুত। রাসায়নিক দ্রব্য পরিমাপ ওজন করে থাকি ব্যালেন্স বা দাড়িপাল্লার সাহায্যে। দাড়িপাল্লা দুই ধরনের, একটা হাতে কলমে ম্যানুয়াল ব্যালেন্স আর একটা যন্ত্র দিয়ে ডিজিটাল ব্যালেন্স। ম্যানুয়াল ব্যালেন্স আবার দুই ধরনের, একটা পলভঙ্গি ব্যালেন্স আর একটা সার্টোরিয়াস ব্যালেন্স। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আসো এবার। আসো, না ঠিক আছে। এরপরে এবার আমরা শুরু করব সার্টোরিয়াস ব্যালেন্স আমাদের সিলেবাসে নেই। সার্টোরিয়াস ব্যালেন্স আমাদের সিলেবাসে নেই। তাহলে আমাদের এখন কি দিয়ে শুরু করতে হবে? পলভঙ্গি দিয়ে শুরু করব, পলভঙ্গি আছে, ঠিক আছে। ওকে, অন্ধকার আস্তে আস্তে বাড়াতে হবে। আসো তাহলে পলভঙ্গি ব্যালেন্স, লুঙ্গি না বেটা, বুঙ্গি, পলভঙ্গি, হ্যাঁ পলভঙ্গি ব্যালেন্স। বুঙ্গি কী সব নাম, ওকে যাও, রোহিঙ্গা নাম, পলভঙ্গি ব্যালেন্স। তোমাদের ছেলেমেয়ের নাম রাখতে পারো বুঙ্গি, তখন তুমি তাকে ডাকবা আব্বু এ বুঙ্গি, এদিকে আসো বুঙ্গি, হ্যাঁ ডাকবা। ইমাজিন করো যে বুঙ্গি, তোমার ছেলের নাম রাখছো বুঙ্গি, তখন তুমি কোলে নিয়ে যখন তাকে এভাবে ধ দিবে, তখন তুমি বলবে বুঙ্গি, তাই না? বুঙ্গি বলবে, এই আর কি। তো যাই হোক, রাখতে পারো, আমিও চিন্তা ভাবনা করতেছি, তোমরা ইমাজিন করো কেমন হবে পলভঙ্গি ব্যালেন্স। সো পলভঙ্গি ব্যালেন্সটা আমরা এখন দেখব। প্রথমে আসো পলভঙ্গি ব্যালেন্সের স্ট্রাকচার। পলভঙ্গি ব্যালেন্সের স্ট্রাকচারটা একটু দেখব। গঠন, পলভঙ্গি ব্যালেন্সের গঠনটা একটু দেখব, কেমন গঠন। ওকে, পলভঙ্গি ব্যালেন্সে একটা কি থাকে? একটা বিম থাকে। বিম কাকে বলে জানো? লোহার রডকে বিম বলে। তাহলে লোহার রড যে কোনো সাপোর্ট দেয়, কাউকে ধরে রাখে, তাকে বিম বলে। তাহলে লোহার একটা রড যে কাউকে ধরে রাখবে সেটা বিম। তাহলে আমরা একটা বিম ব্যবহার করবো, এটা হচ্ছে বিম। তারপর বিমের মধ্যে দুইটা একম কি থাকবে? রড ঝুলানো থাকবে। এটাতে একটা দাড়িপাল্লা হবে, এটাতে একটা দাড়িপাল্লা থাকবে। এই যে দেখো, এটাতে একটা দাড়িপাল্লা থাকবে, এটাতে একটা দাড়িপাল্লা থাকবে। ওকে, ঠিক আছে। তাহলে এই যে দুইটা দাড়িপাল্লা থাকবে। তারপর এখানে একটা স্কেল থাকবে। হ্যাঁ, এখানে একটা স্কেল থাকবে, স্কেলে দাগ কাটা থাকবে। ওকে, তো কি থাকবে? তাহলে এখানে একটা স্কেল থাকবে। তাহলে এরপর বিমের নিচে কি থাকবে বলো না? বিমের নিচে স্কেল থাকবে। আর এখানে কি থাকবে? এখানে দুইটা দাড়িপাল্লা, এই যে পাল্লা, এগুলো হচ্ছে পাল্লা, আর এটা হচ্ছে দাড়িপাল্লা। তারপরে হচ্ছে এই আমার ঠিক এই মাঝখানে একটা ইয়ে থাকবে, সাপোর্ট থাকবে মাঝখানে, একদম এখানে একটা সাপোর্ট থাকবে, এবং এখানে ওই পাল্লার যে দাগ সেটা থাকবে বরাবর, এখানে একদম ঠিক জিরোতে থাকবে। এটা এখানে একটা জিরো দাগ থাকে, আর এদিকে দিকে থাকে, একদম জিরোতে থাকবে দাগটা। আচ্ছা, তারপরে কি থাকবে? তারপরে এখানে দাগানো থাকবে 0 দাগ, এখানে দেওয়া থাকবে 100 দাগ।
0 100 এভাবে করে চলবে, 0 10 20 30 এভাবে করে দাগ কাটা থাকবে, 0 দাগ 100 দাগ। ওকে, তারপরে খুবই চমৎকার একটা জিনিস থাকবে এখানে, সেটা হচ্ছে রাইডার। এখানে একটা রাইডার থাকবে, রাইডার। ভাইয়া রাইডারটা কি বলছি, তাহলে ঠিক 0 দাগের মধ্যে একটা এরকম বস্তু থাকবে, একটা বস্তু, এরকম একটা বস্তু থাকবে, স্লাইডিং বস্তু থাকবে। আমি একটু সুন্দর করে আঁকি। 0 দাগের মধ্যে 0 দাগটাকে আমি নিচে দিলাম, 100 দাগটাকে আমি উপরে দিলাম, তাহলে 100 দাগ এখান থেকে মুছে ফেললাম। এখানে একটা স্লাইডিং কি থাকবে, স্লাইডিং একটা বস্তু থাকবে, এই যে দেখো। তাহলে ঠিক 0 দাগে একটা চাকাওয়ালা, চাকাওয়ালা এরকম করে একটা তার থাকবে, তার, চাকাওয়ালা, স্লাইডিং। তাহলে একটা স্লাইডিং তার বলতে পারো বা বস্তু বলতে পারো, একটা স্লাইডিং বস্তু আছে। হ্যাঁ, এই স্লাইডিং বস্তু নিয়ে কথা বলবো। তাহলে এই যে দেখছো স্লাইডিং বস্তু আছে, এই স্লাইডিং বস্তুকে আমরা এখন একটু জুম করবো। হ্যাঁ, এই স্লাইডিং বস্তুটাকে জুম করে দেখবো। তাহলে এই হচ্ছে আমার মোটামুটি পলভঙ্গি ব্যালেন্সের স্ট্রাকচার। সো পলভঙ্গি ব্যালেন্স আমি আরেকবার বলে দিচ্ছি। পলভঙ্গি ব্যালেন্সের স্ট্রাকচারটা দেখো, এটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সের স্ট্রাকচার। তাহলে আমাদের এখানে কি থাকবে, পাল্লা থাকবে 2টা, পাল্লা থাকবে 2টা, মাঝখানে সাপোর্ট থাকবে একটা, সাপোর্টে 0 দাগ থাকতে হবে। তারপরে হচ্ছে আমার এখানে স্কেল থাকবে, এখানে একটা স্লাইডিং থাকবে, এটাকে আমরা বলছি স্লাইডিং। স্লাইডিং মানে কি রে, স্লাইডিং মানে হচ্ছে যে ওই যে স্লাইড করে আর কি। হ্যাঁ, অর্থাৎ চাকা, চাকা যেভাবে চলে স্লাইডিং করে, স্লাইডিং থাকবে। অথবা এটাকে আমরা রাইডিংও বলতে পারি, রাইডিং, রাইডিং থাকবে। ওকে, তো এই যে স্লাইডিং যেটা বলেছি, এই স্লাইডিংয়ের নাম হচ্ছে রাইডার। এই স্লাইডিংয়ের নাম কি, রাইডার। তাহলে এই স্লাইডিংয়ের আরেকটা নাম হচ্ছে রাইডার। কেন রাইডার বলছি, রাইড মানে চড়া, রাইডার মানে যে চড়ে। এটা হচ্ছে পুরো, এই যে পুরো বিমের উপরে এটা চলাচল করবে, পুরো বিমের উপরে এটা চলাচল করবে, তাই এটাকে রাইডার বলা হয়। আচ্ছা, তো এই হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সের স্ট্রাকচার। এখান থেকে রাইডার নিয়ে জানতে হবে। আমরা একটু রাইডার নিয়ে তোমাকে বিস্তারিত বলবো যে রাইডার কি। আচ্ছা, তো প্রথমেই হচ্ছে রাইডার হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সের বিমের উপরে অবস্থিত, চলাচল করতে পারে এমন একটি ধাতব তারের বস্তু। তাহলে রাইডার কি বললে পরীক্ষায় এই ডেফিনেশনটা দিব, পলভঙ্গি ব্যালেন্সের বিমের উপরে, পলভঙ্গি ব্যালেন্সের বিমের উপরে, পলভঙ্গি ব্যালেন্সের বিমের উপরে চলাচল করতে পারে এমন, চলাচল করতে পারে বা স্লাইড করতে পারে এমন ধাতব তার মতো বস্তু কে কি বলে, রাইডার বলে। ইংলিশটা লিখবে, কারণ ইংলিশ তোমাকে বুঝতে সাহায্য করবে। রাইডার মানে যে রাইড করে, রাইডার বলে। সো রাইডার বুঝতে পেরেছো? সো সবাই একটু লিখো খুব দ্রুত। এই জওয়ানি সর পে মেরে। ঠিক আছে, ওকে। বাচ্চা নিয়ে কথা বলতেছে এখানে, বাচ্চা নিয়ে, বাচ্চা মানে কি আবার এখানে অসম্ভব, বাচ্চা হবে অগণিত, অগণিত বাচ্চা হবে, অগণিত। যাদের নাম রাখবো লুঙ্গি, ভুঙ্গি, আরো এরকম নাম রাখবো সুন্দর সুন্দর। ওকে, ঠিক আছে, ঠিক আছে। এই আমি লাইভে আসলে না ইদানিং এখন হা হা দিই, তোমরা আমার সাথে সাথে দিও। এই যে কি মজা লাগছে রে দিতে, এরকম মজা লাগে, দেখছো? ওরে মজা লাগে না এরকম নন স্টপ দিতে? হুদাই গ্যারা উঠলে ওই যে পড়ে না, গ্যারা উঠছে নাকি, অনেকে বলে না ভাই গ্যারা উঠছে নাকি, আমারও এরকম উঠে আর কি, মাঝে মাঝে উঠে আর কি, পিনিক উঠে মাঝে মাঝে উঠলে এরকম আমি দিতেই থাকি, দিতেই থাকি, দিতেই থাকি, দিতেই থাকি, দিতেই থাকি। ওই যে একটা ইয়ে আছে না, আমাকে ওই একটা খুব মোটিভেশন দেয়, দুতে থাকো, দুতে থাকো দু, দুতে থাকো, দুতে থাকো দু। আর আমি হচ্ছে দিতে থাকি, দিতে থাকি দি, দিতে থাকি, দিতে থাকি দি, দিতে থাকি, দিতে থাকি দি। কি মজা, তাই না? মজা আছে, এটা পৈশাচিক আনন্দ আছে এটাতে, প্রচুর পৈশাচিক আনন্দ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। বেড়া উঠছে না, ঠিক আছে। তো যাই হোক, পিনিক শেষে এখন আবার ফিরে যাব। ওকে, পিনিক শেষে এখন আবার যাব। ওকে, তোমরা দাও, তোমরা দাও, তোমাদের পিনিক উঠলে তোমরা দিতে থাকবা, যত পিনিক তত দিতে থাকবা, ঠিক আছে? ওকে ঠিক আছে, মজা লাগছে, মজা মজা লাগছে। তাহলে লেখা শেষ?
ওকে, লেখা শেষ আশা করি তোমাদের। এরপর আসো এবার আসো তাহলে রাইডার কি সেটা বুঝতে পারলাম, এবং রাইডারের যে স্ট্রাকচার সেটা আমরা এখন দেখতে পারলাম। এবার আমরা দেখব পলভঙ্গি ব্যালেন্স দিয়ে কিভাবে রাসায়নিক দ্রব্য পরিমাপ করা হয়। কিভাবে রাসায়নিক দ্রব্য পরিমাপ করব আমরা, সেটা আমরা এখন দেখব। ঠিক আছে, আসো। প্রথমে লিখো, সূত্রটা লিখে নাও। প্রথমে আসো, বস্তুর রাসায়নিক দ্রব্যের ওজন পরিমাপের সূত্র। রাসায়নিক দ্রব্যের ওজন পরিমাপের সূত্র। ওজন পরিমাপের সূত্র সূত্রটা হচ্ছে বস্তুর ওজন সমান, আমরা এখানে এটাকে বলছি বাম পাল্লা আর এটাকে বলছি ডান পাল্লা। তোমরা আবার প্রশ্ন করো না তেরা লেফট আর মেরা লেফট, মেরা লেফট আর তেরা লেফট, আমার বাম না তোমার বাম, তোমার বাম না আমার বাম, এমন না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বাম পাল্লা, এটা হচ্ছে ডান পাল্লা। ঠিক আছে, তাহলে বস্তুর ওজন হবে বাটকারার ওজনের যোগফল, মানে বাটকারার যত ওজন আছে সেটা, বাটকারার ওজন প্লাস রাইডারের ওজন। বাটকারার ওজন আর রাইডারের ওজন, রাইডারের একটা ওজন আছে, রাইডারের ওজন প্লাস হচ্ছে, রাইডারের ওজন বলা যাবে না, রাইডারের কারণে আপতিত ওজন বলতে হবে। তাহলে এটাকে এইভাবে করে লিখো সবাই, রাইডার কর্তৃক আপতিত ওজন। বুঝাই দিব পরবর্তীতে এভাবে কেন লিখেছি, আপাতত লিখো রাইডার কর্তৃক আপতিত ওজন এবং বাটকারার ওজন যোগ করলে বস্তুর ওজন পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা, তো বলে রাখি রাইডারের দুইটা পাল্লা আছে, এটা আমরা পরবর্তীতে বলবো, বাম পাল্লা ডান পাল্লা। বাম পাল্লায় আমরা কি রাখি, ডান পাল্লায় কি রাখি, এগুলো সব পরে বলবো, আগে সূত্রটা লিখে নাও। এই হচ্ছে সূত্র। তাহলে বস্তুর ওজন হচ্ছে বাটকারার ওজন প্লাস রাইডার কর্তৃক আপতিত ওজন। সো বাটকারার ওজন এবং রাইডারের ওজন যদি যোগ করি বস্তুর ওজন পাওয়া যাবে। এবার তোমাদেরকে দেখাবো কিভাবে এই ফর্মুলাটা আসে। এই ফর্মুলাটা কোথায় থেকে আসে, কিভাবে আসে। রাইডার কর্তৃক আপতিত ওজন বলতে কি বোঝাচ্ছে, আমরা কোন পাল্লায় বস্তুকে রেখে পরিমাপ করব, বাটকারা কোথায় রাখবো, সব কিছু নিয়ে বিস্তারিত। তার আগে সূত্রটা বলে নিলাম, কারণ এটা হচ্ছে মেইন, এই ক্লাসের মেইন হচ্ছে এই সূত্রটা। এবার হচ্ছে আমরা বিস্তারিত পড়াবো তোমাদেরকে, সবাই ভালো করে খেয়াল করো। এই কনসেপ্টটা কুয়েটে আসছে, এই কনসেপ্টের উপর কুয়েটে প্রশ্ন এসেছে, কাজে যারা মনোযোগ দিয়ে পড়বে তারা সামনে এডমিশনে বলো যেখানেই এই পলভঙ্গি আসবে ভালো করতে পারবে। আর যারা পড়বে না, বই পড়ে পলভঙ্গি বোঝা যায় না, বই পড়ে পলভঙ্গি ব্যালেন্স কিছুই বুঝতে পারবে না। সো ক্লাস করো, ক্লাসে আশা করি বোঝা যাবে। ওকে, ইনশাল্লাহ। তাহলে দেখো, আমরা বাম পাল্লায় বস্তুকে রাখি, ডান পাল্লায় বাটকারাকে রাখি। তাহলে বাম পাল্লায় কাকে রাখবো, আমরা বাম পাল্লায় আমরা বস্তুকে রাখবো। আমরা এখানে পদ্ধতিটা বলে দিচ্ছি, কার্য পদ্ধতি, কিভাবে আমরা কাজ করব, কিভাবে ওজন পরিমাপ করব সেটা বলে দিচ্ছি। ওজন মাপার পদ্ধতি, যদি এটা ওজন হবে না, এটা ভরই হবে, কিন্তু আমরা এখানে ভর বলতে ওজন বুঝে নিচ্ছি। ফিজিক্সের সেন্স না, কেমিস্ট্রির সেন্সে ওজন বলতে ভরকে বুঝে নিচ্ছি, ওজন বলতে ভরকে বুঝে নিচ্ছি। ঠিক আছে, সো কার্যপদ্ধতি সবাই ভালো করে খেয়াল করো, কার্যপদ্ধতি সবাই ভালো করে খেয়াল করো। আমরা বাম পাল্লায় কাকে রাখবো, বস্তুকে রাখবো। সবাই বলো, বাম পাল্লায় কাকে রাখবো, বস্তুকে রাখবো। ডান পাল্লায় কাকে রাখবো, বাটকারাকে রাখবো। ডান পাল্লায় কাকে রাখবো, বাটকারাকে রাখবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা বাম পাল্লায় বস্তুকে রাখলাম, ডান পাল্লায় বাটকারাকে রাখলাম। এই কথাটা লিখবো এখন। বাম পাল্লায় বস্তুকে এবং ডান পাল্লায় বাটকারা রাখবো। তারপর ওকে, বাম পাল্লায় বস্তুকে এবং ডান পাল্লায় বাটকারাকে রাখবো, এই হচ্ছে কথা। এরপরে কি করব, তাহলে বস্তুকে এখানে রাখলাম। ফর এক্সাম্পল, এখানে মনে করো আমি সোডিয়াম কার্বনেট নিলাম, সোডিয়াম কার্বনেটকে রাখলাম, মনে করি এখানে সোডিয়াম কার্বনেটকে রাখা হয়েছে এটাতে। এরপর এখানে বাটকারা দিব, বিভিন্ন বাটকারা আছে, 10 গ্রামের বাটকারা, 5 গ্রামের বাটকারা, 1 গ্রামের বাটকারা, বিভিন্ন ধরনের বাটকা আছে, বাটকারা দিব। আচ্ছা,
তো দেখা যাবে যে আমার বাটকারা, আমার দেখো বাটকারাগুলো কি কি হয়, এবং বাটকারা দিয়ে আমরা কেন এক্স্যাক্টলি পরিমাপ করতে পারি না। আমার বাটকারাগুলো দেখো কি কি বাটকারা হয়। বাটকারা একদম সর্বনিম্ন যে বাটকাটা আছে সেটা হচ্ছে, সর্বনিম্ন যে বাটকাটা আছে সেটা হচ্ছে 1 গ্রামের বাটকারা, এর চেয়ে কম বাটকারা নাই। তাহলে আমরা সর্বনিম্ন বাটকারা হচ্ছে 1 গ্রামের, সর্বনিম্ন বাটকারা পাওয়া যায় 1 গ্রামের, এর চেয়ে কম বাটকারা কিন্তু তৈরি সম্ভব না। সর্বনিম্ন বাটকারা হচ্ছে 1 গ্রাম, তাই না, 1 গ্রামের। তো 1 গ্রামের চেয়ে যদি আমরা যেমন আমি মনে করো আমাকে বলেছে সোডিয়াম কার্বনেট নিতে হবে, কত গ্রাম জানো? ফর এক্সাম্পল আমাকে বলা হয়েছে 10.5 গ্রাম সোডিয়াম কার্বনেট নিতে, অথবা 10.5 গ্রাম সোডিয়াম কার্বনেটের দ্রবণ তৈরি করতে। তা আমি তো 10.5 গ্রাম মেপে নিতে পারবো না। কেন মেপে নিতে পারবো না? কারণ আমার পলভঙ্গি ব্যালেন্সে কতটুকু মাপা যায়? একদম সর্বনিম্ন 1 গ্রাম মাপা যায়। 1 গ্রাম মাপা যায় মানে 1 গ্রামের বাটকারা দিয়ে। তাহলে আমি যদি 1 গ্রাম করে 10টা বাটকারা দিই, 10 গ্রাম, আমি কিন্তু দশমিক মাপতে পারবো না। তাহলে আমি গ্রামে দশমিক মাপতে পারবো না, কারণ আমার সর্বনিম্ন 1 গ্রাম আছে। আমার যদি এমন কোনো বাটকারা থাকতো যেটা 0.5 গ্রাম মাপতে পারে, তাহলে আমি ওইটা দিয়ে 0.5 গ্রামও মাপতে পারতাম। এখন আমার এমন কোনো বাটকারা নাই যেটা দশমিক মাপতে পারবে, পয়েন্ট মাপতে পারবে, এরকম কোনো বাটকারা আমার নেই। কাজেই আমি আমার বাটকারা দিয়ে কি করতে পারবো না? সঠিকভাবে পরিমাপ করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাকে সাহায্য করবে রাইডার। তাহলে রাইডারের কাজ কি? রাইডার কেন ব্যবহার করা হয়? রাইডার ব্যবহার করা হয় মিলিগ্রাম পর্যন্ত মাপতে, গ্রামের পরও মাপতে, অর্থাৎ দশমিক মাপতে। আমরা যদি গ্রামের চেয়ে ছোট স্কেলে মাপতে চাই, গ্রামের চেয়ে ছোট স্কেল বলতে মিলিগ্রাম বোঝাচ্ছে এখানে, আমরা যদি মিলিগ্রাম স্কেলে মাপতে চাই তখন রাইডার আমাদেরকে হেল্প করবে। রাইডার আমাদেরকে তখন কি করবে? হেল্প করবে। তাহলে আমরা আবার বলছি, তোমাদেরকে মনোযোগ দাও, যেটা বলছি যে আমরা যদি মিলিগ্রাম স্কেলে মাপতে চাই, অর্থাৎ আমরা যদি গ্রামের চেয়েও ছোটো করে মাপতে চাই, তাহলে আমাদের রাইডার হেল্প করবে। তো কিভাবে হেল্প করবে সেটা আমরা এখন তোমাদেরকে দেখাবো। সবাই ভালো করে খেয়াল করো, রাইডারের যে কনসেপ্ট আছে, রাইডারের কনসেপ্টটা একটু ভালো করে খেয়াল করো। রাইডারের কনসেপ্টটা এখানে মূল কনসেপ্ট, ভালো করে খেয়াল করো। রাইডারের একটা ভর থাকে, হতে পারে সেটা রাইডারের ভরটা হতে পারে 5 মিলিগ্রাম, ছোটো, খুবই ছোটো, অথবা 10 মিলিগ্রাম। রাইডারের একটা কি থাকে? ভর থাকে। হতে পারে সেটা 5 মিলিগ্রাম, হতে পারে সেটা 10 মিলিগ্রাম, একটা রাইডারের ভর থাকে। সো 2 নাম্বার হচ্ছে আমরা বলেছি রাইডারের একটা ভর থাকে, রাইডারের একটি ভর থাকে। হতে পারে 5 মিলিগ্রাম, হতে পারে 10 মিলিগ্রাম। ঠিক আছে, রাইডার একটা ভর থাকে, এটা 5 মিলিগ্রাম হতে পারে অথবা 10 মিলিগ্রাম হতে পারে। তাহলে হতে পারে 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রামের একটা ভর থাকবে রাইডারের। ঠিক আছে, এটা তোমাকে প্রশ্ন বলে দিবে। তাহলে প্রশ্নে কিন্তু তোমাকে বলে দিবে 5 মিলিগ্রাম না 10 মিলিগ্রাম, প্রশ্নে বলা থাকবে। ঠিক আছে, এরপরে এই রাইডারকে, এটা এখন 0 দাগে আছে। এটা 0 দাগে থাকার অর্থ হচ্ছে এই রাইডারের কোনো ভর, এই যে দেখো এটা 0 দাগে আছে, 0 দাগে থাকার পর এটা 0 দাগে আছে, তার মানে ব্যালেন্স। এখন রাইডারের কোনো ভর কারো উপর আপতিত হয় নাই, রাইডারটা 0 দাগে আছে, এরপরে পুরোটা ব্যালেন্সে আছে। রাইডার যখন 0 দাগে থাকে তখন এই দাগটা 0 দাগে আনবো, আনার পরে এই যে মূল দাগটা 0 দাগে, সাপোর্টের যে দাগটা সেটা 0 দাগে আনবো, ফলে ব্যালেন্স। তাহলে রাইডার যদি 0 দাগে থাকে পুরোটা ব্যালেন্স আছে মোটামুটি, মানে ধরে নিচ্ছি কারো দিকে রাইডার যায়নি। রাইডার 0 দাগে থাকা মানে রাইডারের ভরটা কারো উপর আপতিত হয় নাই। এবার আস্তে আস্তে রাইডারকে সরাবো। তাহলে রাইডার যখন 0 দাগে ছিল তখন মোটামুটি রাইডারের ভর কারো উপর আপতিত হয় নাই। এবার আস্তে আস্তে রাইডারকে সামনের দিকে সরাবো। রাইডারকে সরাইলাম, রাইডারকে সরাইলাম, রাইডারকে সরালাম। রাইডারকে সরাতে সরাতে রাইডারকে যখন 100% দাগে নিয়ে আসবো, রাইডারকে যখন সম্পূর্ণ রাইডারকে যখন এই জায়গায় নিয়ে আসবো, তখন কি হবে? রাইডারকে এই জায়গায় যখন নিয়ে আসবো তখন কি হবে? ভালো করে খেয়াল করো, এটা মুছে বুঝাইতে হবে। মনে করো রাইডার 0 দাগে ছিল, এতটুকু পর্যন্ত লেখা শেষ করো, এতটুকু পর্যন্ত। খুবই চমৎকার কনসেপ্ট, ইম্পর্টেন্ট কনসেপ্ট, শেষ করো। ওকে, দেখো একটু ভালো করে দেখো, খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, একটু ভালো করে দেখো। 3 নাম্বার, রাইডারের সরণের ফলে কি চেঞ্জ হয় সেটা দেখব। রাইডারকে সরানোর ফলে কি চেঞ্জ হয়, তাহলে রাইডারের সরণ ও চেঞ্জ দেখব আমরা এখন। রাইডারের সরণ, রাইডারকে সরাবো ও চেঞ্জ দেখব, কি চেঞ্জ হচ্ছে সেটা আমরা খেয়াল করব। ভালো করে খেয়াল করো, রাইডার 0 দাগে ছিল, ফলে কারো উপর কোনো ভর আপতিত হয়নি। যখন রাইডারকে আস্তে আস্তে সরাচ্ছি তখন রাইডার পুরোটাকে 100 দাগে নিয়ে আসলাম মনে করো, তখন কি হবে? তাহলে দেখো রাইডারটা এখানে ছিল, 0 দাগে রাইডারটা ছিল,
রাইডারকে এখন 100 দাগে নিয়ে আসলাম সরিয়ে, হোয়াট হ্যাপেন্স, কী ঘটবে? তখন যেটা হবে সেটা হচ্ছে রাইডারের ভর ছিল 5 মিলিগ্রাম, রাইডারের একটা কী ছিল, ভর ছিল। রাইডারের ভরটা কত ছিল? 5 মিলিগ্রাম ছিল। 5 মিলিগ্রাম একটা ভর ছিল রাইডার, এটাকে আমরা বললাম এম রাইডার, এম আর বললাম, এম আর মানে এম রাইডার, রাইডারের ভর। তাহলে আমি যখন রাইডারকে এই জায়গা থেকে সরিয়ে এই জায়গায় নিয়ে যাব, তখন কি হবে? ওর যে ভরটা ছিল এখান থেকে কমে গেছে, এখানে ছিল, এখান থেকে নিয়ে যাওয়া, এখানে কমে গেছে। তাহলে আগে বস্তুর ওজন ছিল, বস্তুর ওজন ছিল মনে করো, বস্তুর ওজনকে আমি বললাম, আগে বস্তুর ওজনকে আমি বললাম ডাব্লিউ, বাটকারার ওজনকে আমি বললাম বি। মনে করো ফর এক্সাম্পল বস্তুর ওজনকে বললাম ডাব্লিউ, বাটকার ওজনকে বললাম বি। যখন আমি রাইডারকে সরিয়ে ওই জায়গায় নিয়ে যাব, তখন ডাব্লিউ থেকে রাইডারের ওজনটা বিয়োগ হয়ে যাবে। কেন? কারণ আগে রাইডারটা ওর উপর ছিল, এখন এখান থেকে 100% ওখানে নিয়ে গেলাম, তাহলে ও এই ভরটা হারিয়েছে, বস্তু এই পাল্লাটা এই ভরটা হারিয়েছে। এটা তো একটা পাল্লা, পাল্লার উপর এই ভরটা দিয়েছিলাম, তাহলে এই পাল্লাটা, বস্তুর পাল্লাটা ভরটা হারিয়েছে, তাই ডাব্লিউ মাইনাস এম আর। আর বাটকারা ওই ভরটা অর্জন করেছে, বাটকারার উপর দিয়ে দিয়েছি সম্পূর্ণ, তাহলে বাটকারার ওজন বেড়ে গেছে, ভর বেড়ে গেছে, তাহলে বি প্লাস এম আর। তাহলে ওর কাছ থেকে মাইনাস হলো আর ওর কাছে প্লাস হলো, তাহলে ডাব্লিউ মাইনাস এম আর, বি প্লাস এম আর। এখান থেকে সরিয়ে এখানে নিয়ে গেলে তাহলে চেঞ্জটা কত? চেঞ্জটা দেখো তো ভালো করে, চেঞ্জটা কত? এখন আমরা যদি চেঞ্জ বের করতে যাই, চেঞ্জ এখন আমরা বের করবো চেঞ্জ, মিস্টার চেঞ্জ বের করবো আমরা এখন। সবাই ভালো করে খেয়াল করো, চেঞ্জ কত, ডেল কত, ডেল চেঞ্জ দেখো এবার সবাই, চেঞ্জ কত? চেঞ্জ মানে হচ্ছে শেষে কি হলো মাইনাস আদিতে কি ছিল, শেষ মাইনাস আদি, এটা হচ্ছে চেঞ্জ। আচ্ছা, তাহলে চেঞ্জটা আমরা এখন দেখব, যে ভালো করে খেয়াল করো, যে কোনো একজনের চেঞ্জ দেখলেই হবে, আমরা যে কোনো একজনের চেঞ্জ দেখব, অথবা দুইজনেরই চেঞ্জও আমরা দেখতে পারি। যেমন বস্তুর চেঞ্জ, বস্তুর ক্ষেত্রে চেঞ্জ, বস্তুর ক্ষেত্রে কি চেঞ্জ হলো ভালো করে খেয়াল করো, বস্তুর ক্ষেত্রে কি চেঞ্জ হলো? বস্তুর ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে, বস্তুর ক্ষেত্রে আগে ছিল ডাব্লিউ আর এখন হলো ডাব্লিউ মাইনাস এম আর, তাহলে ডাব্লিউ মাইনাস এম আর আর আগে ছিল ডাব্লিউ, তাহলে শেষ মাইনাস আদি। আমরা যদি চেঞ্জ বের করি, চেঞ্জ কীভাবে বের করি? শেষ থেকে আদি বাদ দিয়ে দিই, তাহলে শেষ মাইনাস আদি। তো শেষ কত হলো? ডাব্লিউ মাইনাস এম আর, আগে কত ছিল? ডাব্লিউ, তাহলে চেঞ্জ কত? মাইনাস এম আর। এটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে চেঞ্জ। আর বাটকারের ক্ষেত্রে চেঞ্জ কত? বাটকারের ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে বাটকারের ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে বাটকারা প্লাস এম আর মাইনাস বাটকারা, ফলে এম আর। বাটকারের ক্ষেত্রে চেঞ্জ করতে, বাটকারের ক্ষেত্রে শেষে বি প্লাস এম আর হলো, আগে বাটকারা ছিল, এম আর চেঞ্জ। তাহলে আমরা যদি দুটাকে একসাথে চেঞ্জ হিসাব করি, তাহলে একসাথে চেঞ্জ কত? একসাথে চেঞ্জ যদি হিসাব করি, তাহলে একসাথে চেঞ্জ হচ্ছে 2 এম আর। কীভাবে একসাথে চেঞ্জ 2 এম আর? ওকে, সেটাও বুঝাচ্ছি, একদম সিম্পল একটা এক্সাম্পল দিব, একসাথে চেঞ্জ বুঝাবো। এটা হচ্ছে বাটকারার চেঞ্জ, বস্তুর চেঞ্জ। এবার একসাথে চেঞ্জ দেখো, এটাই আমার দরকার, একসাথে চেঞ্জটা দরকার। একটা এক্সাম্পল দিচ্ছি, ভালো করে খেয়াল করো, মাথায় ঢুকবে। মনে করো ফর এক্সাম্পল বস্তুর ওজন ছিল আগে, বস্তুর ভর ছিল আগে মনে করো 25। আচ্ছা, আগে বস্তুর ভর ছিল 25। বাটকারার ভর ছিল আগে মনে করো ফর এক্সাম্পল 15। তাহলে বস্তুর আদি ওজন ছিল 25, বাটকার ছিল 15। এরপরে রাইডার সরানোর পরে, রাইডারের মনে করো রাইডারের 5 ছিল, 5 চলে গেছে। তাহলে রাইডার সরানোর পরে ফর এক্সাম্পল রাইডার সরানোর পরে এটা হয়ে গেল, আচ্ছা 10 ধরি, রাইডার হচ্ছে 10। তাহলে রাইডার সরানোর পরে হয়ে গেল 25 মাইনাস 10, তাহলে কত হয়? 15 হয়ে গেছে। আর এটা কত হবে? 15 প্লাস 10, রাইডার সরানোর ফলে এটা 25 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার চেঞ্জটা কত? তাহলে আমার চেঞ্জ দেখো ভালো করে, এই যে চেঞ্জ, তাহলে আমার চেঞ্জ হচ্ছে 15 আর এখানে 10, তার মানে এই যে এইটুকু আমার চেঞ্জ হলো, রাইডারের ভরটা আমার চেঞ্জ হয়ে গেল। তার মানে আমার চেঞ্জটা কেমন? আমরা যদি আরেকটু ভালোভাবে দেখাই, যদি সংখ্যা দিয়ে দেখাই তোমাদেরকে, তাহলে হচ্ছে এক্স দিয়ে ধরি, এক্স দিয়ে দেখাই তোমাকে। এটা হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ মাইনাস এক্স, আর এটা হচ্ছে বাটকারা প্লাস এক্স। তাহলে আমার এখানে মাইনাস এক্স আর এখানে প্লাস এক্স, তাহলে আমার চেঞ্জটা কত? চেঞ্জটা হচ্ছে অ্যাকচুয়ালি ওর এখানে মাইনাস এক্স কমে গেছে আর ওখানে প্লাস এক্স, চেঞ্জটা হচ্ছে 2x। সবসময় চেঞ্জটা 2x হবে, এভাবে চিন্তা করতে পারো। ডাব্লিউ কমে
ডাব্লিউ মাইনাস এক্স হলো, আর বাটকারা বেড়ে কত হলো, বাটকারা বেড়ে বাটকারা প্লাস এক্স হলো। তাহলে আমার টোটাল চেঞ্জ কত, টোটাল চেঞ্জ এখানে এক্স কমেছে আর এখানে এক্স বেড়েছে, টোটাল চেঞ্জ চিন্তা করলে এখানে কমেছে ওইখানে বেড়েছে, দুটো একসাথে চিন্তা করলে 2x। এভাবে চিন্তা করতে পারো যে বস্তুর এক্স কমে গেল, তাহলে এখানে এক্স চেঞ্জ হলো, বাটকারার এক্স বেড়ে গেল, এখানে এক্স চেঞ্জ হলো, তাহলে ওর চেঞ্জ কত, ওর চেঞ্জ এক্স, ওরও এক্স, তাহলে টোটাল চেঞ্জ কত, টোটাল চেঞ্জ 2x। তাহলে আমার টোটাল চেঞ্জ কত, 2x। এইটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু বলো। একজনের এক্স কমে গেল আরেকজনের এক্স বেড়ে গেল, টোটাল চেঞ্জ 2x, এইটুকু বুঝতে পেরেছো কিনা একটু বলো। সবাই ক্লিয়ার এইটুকু? আরেকবার বুঝাবো? আচ্ছা, আর হালকা করে আরেকটু বলতেছি, দেখো এখানে আমার এখান থেকে রাইডার সরানোর কারণে রাইডারের ভরটা কমে গেছে আর ওইখানে বেড়ে গেছে, তাহলে আমার চেঞ্জ কত, ডাবল না, ডাবল চেঞ্জ না, সিম্পল ব্যাপার তো, যে আমার এখানে রাইডার সরানোর কারণে ওর কমে গেছে আর ওর বেড়ে গেছে, তাহলে এই যে পরবর্তীতে চেঞ্জটা কত, এখানে ডাব্লিউ মাইনাস এম আর হলো, তার মানে ডাব্লিউ মাইনাস এম আর হলো, ডাব্লিউ মাইনাস এক্স হলো, আর এখানে বাটকারা প্লাস এম আর হলো, তাহলে বাটকারা প্লাস এক্স হলো, তাহলে এখানে এক্স কমে গেছে আর ওখানে এক্স বেড়ে গেছে, তাহলে 2x চেঞ্জ হয়েছে। অর্থাৎ এই যে বস্তু থেকে এখন বাটকারা 2x চেঞ্জ হয়েছে। যদি আরেকবার দেখো এই এক্সাম্পলটা বুঝলেই বুঝে যাবে। এখানে মনে করো ডাব্লিউ আর বাটকারা আছে, ডাব্লিউ বাটকারা দুটাই আছে, এখানে ডাব্লিউ এবং বাটকারা মনে করো এই জায়গায় আছে, তাহলে ডাব্লিউ এক্স পরিমাণ কমে এখানে চলে আসলো ডাব্লিউ মাইনাস এক্স, আর বাটকারা এক্স পরিমাণ বেড়ে এখানে চলে আসলো বাটকারা প্লাস এক্স। তাহলে টোটাল চেঞ্জ কত, টোটাল চেঞ্জ হচ্ছে এখন ডাব্লিউ এখানে আছে বাটকারা এখানে আছে, তাহলে ডাব্লিউ এখন এখানে আছে বাটকারা এখানে আছে, টোটাল চেঞ্জ কত, ডাব্লিউ থেকে বাটকারা টোটাল চেঞ্জ এক্স আর এখানে এক্স, টোটাল চেঞ্জ হচ্ছে 2x। এটাই বুঝাচ্ছি যে টোটাল চেঞ্জ 2x, একজনের কমে গেছে এক্স আরেকজনের বেড়ে গেছে এক্স, তাহলে দুজনের টোটাল চেঞ্জ হবে 2x। বা দুজনের গ্যাপ কত, দুজনের গ্যাপ কত বলে সবচেয়ে ভালো বুঝতে পারবা, দুজনের গ্যাপ হচ্ছে 2x। বস্তুর চেঞ্জ এক্স, বাটকারা চেঞ্জ এক্স, কিন্তু দুজনের গ্যাপ বা দুজনের টোটাল চেঞ্জ 2x। তাহলে বস্তুর হচ্ছে এক্স, বাটকারার হচ্ছে এক্স, দুইজনের বললে 2x, কারণ ওর এক্স 2x। বা দুজনের গ্যাপ কত, চেঞ্জ না বলে গ্যাপ বলতে পারো, পরিবর্তন বলতে পারো, দুজনের গ্যাপ কত, দুজনের পরিবর্তন কত, দুজনের পরিবর্তন হচ্ছে 2x, দুজনের গ্যাপ হচ্ছে 2x। শেষ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছি। তাহলে এখন আসো, যদি বুঝতে পারো তাহলে ভালো। তাহলে এটা আমার খুবই দরকার, এই যে 2x এর যে ব্যাপারটা বললাম এটা আমার খুবই দরকার, বা 2m এর যে ব্যাপারটা বললাম এটা আমার খুবই দরকার। সো আমি এখন লিখবো, আমার প্রায় শেষের দিকে চলে আসছে, এখন আমি এই ব্যাপারটা লিখবো, সবাই ভালো করে খেয়াল করো। রাইডারকে 100 দাগ সরালে, 100 দাগ ডানে সরালে পরিবর্তন হয় 2 ইন্টু রাইডারের ভর। কত দাগ সরালে, 100 দাগ সরালে, এখানে 100টা দাগ আছে, 100 দাগ সরালে রাইডারের পরিবর্তন 2 ইন্টু mr। সবসময় কি 100 দাগ থাকবে? না, সবসময় 100 দাগ থাকবে না, 50 দাগও থাকতে পারে, 200 দাগও থাকতে পারে। তাহলে আমরা 100 দাগ সরালে এটাকে আমরা জেনারেলভাবে বলতে পারি যে আমার টোটাল দাগ সংখ্যাকে আমরা এল বলতে পারি, টোটাল দাগ সংখ্যাকে এল বললাম। তাহলে আমার এল কি, এল হচ্ছে মোট দাগ সংখ্যা, মোট দাগ সংখ্যা। তাহলে রাইডারকে এল দাগ সরালে বা মোট দাগ সরালে, এল দৈর্ঘ্য সরালে, তাহলে রাইডারকে এল দৈর্ঘ্য ডানে সরালে পরিবর্তন 2mr। তাহলে একক সরালে, একক দৈর্ঘ্য সরালে, তাহলে এক দাগ সরালে বা একক দৈর্ঘ্য সরালে কি হবে, একক দৈর্ঘ্য সরালে পরিবর্তন হবে, আমার জায়গা নেই বলে আমি নিচে নিচে লিখছি, তোমরা পাশাপাশি লিখতে পারলে ভালো হয়। একক দৈর্ঘ্য সরালে পরিবর্তন হবে 2mr ডিভাইডেড বাই এল। এই যে রাইডারকে একক দৈর্ঘ্য সরালে যে পরিবর্তন, দিস ইজ কল রাইডার ধ্রুবক, এটাকে বলা হয় রাইডার ধ্রুবক। রাইডারকে একক দৈর্ঘ্য সরালে যেই পরিবর্তন, এটাকে বলা হয় রাইডার ধ্রুবক। সো রাইডার ধ্রুবক কত, রাইডার ধ্রুবক হচ্ছে
2mr/l। এটা পরীক্ষা অনেক সময় প্রশ্ন করে রাইডার ধ্রুবক কত বা রাইডার ধ্রুবক কীভাবে বের করে। রাইডার ধ্রুবক কত? 2mr/l। 2 কোথায় থেকে এসেছে? ওই যে ডাবল চেঞ্জ থেকে 2 এসেছে। আর এল কি? মোট দাগ সংখ্যা। ঠিক আছে, ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? প্রায় শেষের দিকে চলে এসেছি। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ছিল যে আমার রাইডার ধ্রুবক হচ্ছে একক দৈর্ঘ্য সরালে যে পরিবর্তন, সেটা হচ্ছে রাইডার ধ্রুবক। তাহলে আবার ভালো করে খেয়াল করো, এখানে 2m কোথায় থেকে এসেছে? ডাবল চেঞ্জ, রাইডারের ভর কমে আর ওর বাড়ে, ডাবল চেঞ্জ হয় 2m। আর এল কি? 100 দাগ। যদি আমার দাগ সংখ্যা 100 হয়, এল এর মান 100। যদি আমার দাগ সংখ্যা 50 হয়, এল এর মান 50। দাগ সংখ্যাটাই হচ্ছে এল, বুঝছো? ওকে, ঠিক আছে। তারপরে আমরা তো রাইডারের ধ্রুবকটা বের করলাম, এবার ভরটা বের করব। রাইডার ধ্রুবকের সাথে কীভাবে আমরা ভর বের করি। আচ্ছা, আমি আরেকটু মুছবো, এতটুকু পর্যন্ত লিখো, তারপর একটু মুছে ফেলবো। ঠিক আছে, তাহলে সবসময় যে রাইডারকে 100 দাগ সরানো হবে তা কিন্তু না। রাইডারকে আমরা আমাদের ইচ্ছে মতো সরিয়ে ওই যে মিলিমিটারের ব্যালেন্সটা করে নিব। তাহলে রাইডারকে আমরা ইচ্ছে মতো সরিয়ে এটাকে ব্যালেন্স করব। আমরা দেখব কোথায় গিয়ে এটা শূন্য দাগের সাথে মিলে, ওই যে ব্যালেন্সটা কোথায় গিয়ে ঠিক মাঝখানে আসে, এটা ঠিক মাঝখানে কোথায় গিয়ে আসে, তাহলে রাইডারকে আমরা ইচ্ছে মতো সরাইতে পারবো। তো এখানের মধ্যে দেখা যায়, স্কেলের মধ্যে দেখা যায় 10টা বড় দাগ থাকে, ওই 10টার আন্ডার আবার কিছু ছোট দাগ থাকে। তাহলে স্কেলে 10টি বড় দাগ থাকে, প্রতি বড় দাগে 10টি ছোট দাগ থাকে। ঠিক আছে, 10টি বড় দাগ থাকে, প্রতি দাগে 10টি ছোট দাগ থাকে। ঠিক আছে, ওকে। তাহলে বড় দাগের মান 10 আর ছোট দাগের মান 1। এভাবে করে দাগ বের করতে হবে অনেক সময় তোমাকে। যেমন ফর এক্সাম্পল তোমাকে বলেছে, আমার তো এদিকে জায়গা নাই, আমি এটা মুছে ফেলছি, এটা আর লাগছে না, সো এটা মুছে ফেলছি। সো তোমাকে ফর এক্সাম্পল একটা প্রশ্ন এখন দিব পলভঙ্গি ব্যালেন্স থেকে, দেখো পারো কি না। তোমাকে দাগের ব্যাপারটা একটু বুঝতে হবে, দেখো ভালো করে। তোমাকে বলেছে, মনে করো যে 3 নং বড় দাগ ও 7 নং ছোট দাগে রাইডার সরানো হলো। তাহলে রাইডারের আপতিত ভর কত? তাহলে 3 নং বড় দাগ মানে কত? 3 নং বড় দাগ মানে 3, 10, 30, কারণ একটা বড় দাগের মান 10 করে আর ছোট দাগের মান 1 করে, 7 একে 7। তাহলে 3টা বড় দাগ মানে 30 আর 7টা ছোট দাগ মানে 37। তার মানে 37 দাগ পর্যন্ত সরিয়েছি। তা আমরা এটার জন্য আমরা কি করতে পারি? সূত্রটা কি হবে? ওই যে সূত্রটা এটাই হবে যে আমাদের এই সূত্রটা আমরা এইভাবে লিখতে পারি। তখন 37 হলে দেখো সূত্রটা আমরা এইভাবে লিখতে পারি যে এল দাগের জন্য বা এল দৈর্ঘ্যের জন্য আমার ভর হচ্ছে টুয়াইস mr। তাহলে একক দৈর্ঘ্যের জন্য ভর হচ্ছে 2mr/l ঐকিক নিয়মে। তাহলে আমার যদি ওই যে 37টা দাগ আছে, সো 37 দাগের জন্য আমার কত হবে? তাহলে 2mr/l × 37 হবে দাগ সংখ্যা। এটা হচ্ছে দাগ সংখ্যা। তার মানে এটা হচ্ছে রাইডার ধ্রুবক আর এটা হচ্ছে দাগ সংখ্যা। তার মানে আমরা বলতে পারি রাইডার ধ্রুবকের সাথে দাগ সংখ্যা গুণ করলে আমরা কি পাবো? রাইডারের ভরটা পেয়ে যাব, রাইডারের কানা আপতিত ভরটা পেয়ে যাব। তো এত কিছু দেখানোর উদ্দেশ্য হচ্ছে ওই জিনিসটা দেখানো, রাইডার কর্তৃক আপতিত ভরটা কি ছিল। সূত্রের মধ্যে যে একটা পার্ট ছিল রাইডার কর্তৃক আপতিত ভর, এটাই ছিল সেই রাইডার কর্তৃক আপতিত ভর। এটাই হচ্ছে সেই রাইডার কর্তৃক আপতিত ভর। দেখা যাচ্ছে কি নাকি দেখা যাচ্ছে না? ও একটু কম দেখা যাচ্ছে ওদিকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে রাইডার কর্তৃক আপতিত ভর হচ্ছে এই যে 37 দাগে নেওয়ার পরে যেটুকু ভর আপতিত হলো। তার মানে দেখো এল দাগে নেওয়ার ফলে টুয়াইস m ভর চেঞ্জ হলো। তারপর 1 নং দাগে নেওয়ার ফলে এটুকু ভর চেঞ্জ হলো, মানে এই একক দাগ নেওয়ার ফলে। তো আমরা বলতে পারি ভাবে 100 দাগের জন্য চেঞ্জ টুয়াইস mr, 100 দাগের জন্য চেঞ্জ টুয়াইস m, 100 দাগের জন্য চেঞ্জ টুয়াইস m, 1 দাগের জন্য চেঞ্জ টুয়াইস m/100। তাহলে 37 দাগের জন্য চেঞ্জ টুয়াইস m/100 × 37। ওকে, আচ্ছা। সো এটাই হচ্ছে রাইডার কর্তৃক আপতিত ভর। তাহলে আমরা সরাসরি এখন এত কিছু না জেনে সরাসরি সূত্রটা লিখে দিব।
তোমাদের এত কিছু না জেনে সরাসরি সূত্র লিখতে পারলে হবে। লিখো সবাই, সূত্রটা লিখো সরাসরি। রাইডার কর্তৃক আপতিত ভর সমান, রাইডার কর্তৃক আপতিত ভর সমান, লিখো সবাই, রাইডার কর্তৃক আপতিত ভর সমান কি হবে? রাইডার কর্তৃক আপতিত ভর সমান হবে 2 ইন্টু রাইডারের ভর ইন্টু দাগ সংখ্যা ডিভাইডেড বাই মোট দাগ সংখ্যা। যে দাগ সংখ্যায় আমরা নিয়ে যাব সেটা, যে দাগ সংখ্যায় রাইডারের দাগ সংখ্যা মোট দাগ সংখ্যা। তাহলে যেমন ফর এক্সাম্পল আমাকে যদি বলে 4 নং বড় দাগ, 3 নং ছোট দাগ, তাহলে রাইডার কর্তৃক আপতিত ভর কত হবে? রাইডার কর্তৃক আপতিত ভর হবে 2 ইন্টু রাইডারের ভর, মনে করে দেওয়া আছে যে আমরা 5 মিলিগ্রাম ব্যবহার করলাম, 2 ইন্টু 5 মিলিগ্রাম ইন্টু দাগ সংখ্যা হচ্ছে 43, কারণ 4টা বড় দাগ 3টা ছোট দাগ, ডিভাইডেড বাই মোট দাগ সংখ্যা 100। তাহলে এইটাই হবে আমার কি? রাইডার কর্তৃক আপতিত ভর। তাহলে তোমাকে প্রশ্নের মধ্যে বলে দিবে এতটা বড় দাগ এতটা ছোট দাগ, তারপরে বলবে রাইডার কর্তৃক আপতিত ভরটা কত। তাহলে রাইডার কর্তৃক আপতিত ভর হবে 2 ইন্টু রাইডারের ভর ইন্টু দাগ সংখ্যা ডিভাইডেড বাই ছোট দাগ, মোট দাগ সংখ্যা। ওকে, আচ্ছা, তাহলে একটা ম্যাথ দিব, একটা ম্যাথের মধ্য দিয়ে আমরা আজকে ক্লাসটা শেষ করব, যদি অনেক লেট হয়েছে। তারপরও একটা পুরো ম্যাথ দিব, কুয়েটে আসা ম্যাথটা দিব, এর মধ্য দিয়ে পুরো ক্লাসটা শেষ করব। ঠিক আছে, তাহলে আমরা দেখি, আমরা পুরো ম্যাথটা দিয়ে দিই, তাহলে বুঝতে পারবা। একদম সহজ একটা ম্যাথ দিব, করতে পারলে পলভঙ্গি ব্যালেন্স দিয়ে কী ধরনের ম্যাথ আসে বুঝতে পারবা। পলভঙ্গি ব্যালেন্স থেকে কী ধরনের ম্যাথ আসে পরীক্ষায় বুঝতে পারবো, একটা ম্যাথ দিয়ে দিলেই হবে। দেখো যে আমাকে বলা হচ্ছে, ভালো করে খেয়াল করো, কিছু সোডিয়াম কার্বনেট ওজন করতে, তারপর তারা বলতেছে যে 50 গ্রামের একটি, 10 গ্রামের দুইটি, 5 গ্রামের একটি, 1 গ্রামের 4টি বাটখারা দিল। তারপরে বলেছে রাইডারকে বড় 7 দাগ ও ছোট 9 দাগ সরানো হলে ব্যালেন্স হয়। রাইডারের ভর, অথবা অনেক সময় রাইডারের ধ্রুবক দিয়ে দিবে 5 মিলিগ্রাম, কিংবা অনেক সময় রাইডারের ধ্রুবক দিয়ে দিতে পারে, রাইডারের ধ্রুবক সরাসরি দিয়ে দিবে। যাই হোক, রাইডারের ধ্রুবক দেখ আর রাইডারের ভর দেখ, সমস্যা নাই। ঠিক আছে, অনেক সময় সরাসরি রাইডারের ধ্রুবক দিয়ে দিবে। তো রাইডারের ধ্রুবক দিলে রাইডারের ধ্রুবক বের করবা, রাইডার ধ্রুবক 5 মিলিগ্রাম হলে কত হয় সেটা বের করো, 2 ইন্টু 5 ডিভাইডেড বাই 100। পরবর্তীতে এটাকে অবশ্য কোথায় নিয়ে যাওয়া হয়? গ্রামে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, তো যাই হোক, সেটা দিতে পারে, আমরা রাইডারের ভর দিয়ে করব, এটা দেওয়া আছে। তাহলে প্রশ্ন করেছে বস্তুর ভর কত, বস্তুর ওজন কত, প্রশ্ন করেছে বস্তুর ওজন কত। তা আমাদের সূত্রটা কি ছিল? আমাদের সূত্রটা ছিল বস্তুর ওজন সমান বাটখারার ওজন প্লাস রাইডার কর্তৃক আপতিত ওজন। তাহলে বস্তুর ওজন সমান বাটখারার ওজন প্লাস রাইডার কর্তৃক আপতিত ওজন, এটা হচ্ছে আমাদের সূত্র ছিল। এবং আমরা এই সূত্রটা তোমাদেরকে মোটামুটি ভালো করে বুঝিয়েছি। ওকে, ঠিক আছে। তাহলে একটু করে দেখো বস্তুর ওজন কত হবে সেটা বের করতে বলেছে। সো বাটখারা 50 গ্রামের একটি, তাহলে 50, 10 গ্রামের দুইটি, তাহলে 20, 5 গ্রামের একটি, তাহলে 5, 1 গ্রামের 4টি, তাহলে 4। আবার বলছি 50 গ্রামের একটি 50, 10 গ্রামের দুইটি 20, 5 গ্রামের একটি 5, 4 গ্রামের একটি 4, সবগুলা দিলাম
দেওয়ার পরে এগুলো হচ্ছে বাটখারার ওজন প্লাস রাইডার কর্তৃক আপতিত ওজন একটু আগে দেখিয়েছি 2 দিব, রাইডারের ভর দিব 5 মিলিগ্রাম, তারপরে নিচে 100 দ্বারা ভাগ করব। আর দাগ সংখ্যা কত? বড় 7 দাগ, ছোট 9 দাগ। তাহলে বড় 7 ছোট 9 মানে 69, 79, 79 দিব। ঠিক আছে, ওকে। তারপরে ক্যালকুলেশন করো। এটা তো মিলিগ্রামে আছে, হ্যাঁ মিলিগ্রামে থাকলে কি করতে হবে? মিলিগ্রাম, আর এগুলো সব গ্রামে। কথা ভালো করে খেয়াল করো, বুঝে নিও, এগুলো সব গ্রামে, গ্রাম গ্রাম গ্রাম, আর এটা মিলিগ্রাম। তাই এখানে মিলিগ্রাম না লিখে 10^3 দিতে হবে। সব এটা মাস্ট কিন্তু। তাহলে অবশ্যই মিলিগ্রাম থাকে 10^3 দিতে হবে, কারণ এটা মিলিগ্রাম, এগুলো গ্রামে আছে। তারপরে ওই 79 দাও। এই তাহলে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে বস্তুর ওজন কত আসে দেখো। এটাই হচ্ছে অঙ্ক, এইভাবে করেই পরীক্ষা অঙ্ক আসবে। সবাই ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে আমাকে বলো কত আসছে। এই ধরনের অঙ্কগুলোই পরীক্ষা আসবে। বলো আমাকে ক্যালকুলেশন করে কত আসছে। কত আসছে? হ্যাঁ, ওকে, অনেকের আসছে। আমি একটু আরেকবার দেখি ক্যালকুলেটর নিয়ে তোমাদের সাথে সাথে। 50 প্লাস 20 প্লাস 5 প্লাস 4 প্লাস 2 ইন্টু 5 ইন্টু 10^3 ইন্টু 79 ডিভাইড বাই 100। তাহলে 79.0079 আসছে। তাহলে আমার অ্যান্সার আসছে 79.0079। 79.0079 আসছে। ঠিক আছে, সো এত গ্রাম। এভাবে আমরা 4 ডিজিট, দশমিকের পরে 4 ডিজিট পর্যন্ত পরিমাপ করতে পারি। দশমিকের পরও 4 ডিজিট পর্যন্ত পরিমাপ করা যাবে সঠিকভাবে। এটা ডিপেন্ড করতেছে তোমার ইয়ের উপরে, তোমাকে এই রাইডারের ভর কত দিচ্ছে সেটার উপরে। রাইডারের ভর যদি 5 মিলিগ্রাম না দিয়ে 10 মিলিগ্রাম দেয়, রেজাল্ট আরেকটা হবে। আবার অনেক সময় মিলিগ্রামে না দিয়ে গ্রামও দিতে পারে, 5 গ্রাম দিতে পারে। 5 গ্রাম দিলে তখন কিন্তু অ্যান্সার এখানে 10^3 আসবে না। 5 গ্রাম দিলে কিন্তু তখন এটা আসবে না, তখন অ্যান্সার আরেকটা আসতে পারে। সো রাইডারের ভরের উপর ডিপেন্ড করতেছে। কিংবা রাইডারের ধ্রুবক দেওয়া আছে, তখন কি করব? রাইডারের ধ্রুবক দেওয়া থাকলে এই পুরো জিনিসটার সাথে জাস্ট গুণ করে দিব। দেখো, রাইডার কর্তৃক আপতিত ভর মানে হচ্ছে রাইডার ধ্রুবক ইন্টু দাগ সংখ্যা। রাইডার ধ্রুবক দেওয়া থাকলে রাইডার ধ্রুবকের সাথে দাগ সংখ্যা গুণ করে দিব, জাস্ট, আর কিছুই না। তো তোমরা একটু বইটা দেখবে, বইটা দেখলে তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। আমি মোটামুটি পলভঙ্গি ব্যালেন্স চেষ্টা করেছি পুরোটা কভার করার। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।